গুড ইভিনিং সবাইকে। আমি যেই কোশ্চেনগুলো করাবো সেগুলো ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিংয়ে জিএনএমের সিলেবাস অনুযায়ী করানোর চেষ্টা করব। আজকে যেটা পড়ব সেটা আমাদের জিএনএম ফার্স্ট ইয়ারের প্রথম যে সিলেবাস আছে সেটা হচ্ছে অ্যানাটমি এবং ফিজিওলজি। সেই চ্যাপ্টারের প্রথম চ্যাপ্টার, সেই সিলেবাসের প্রথম চ্যাপ্টার হচ্ছে সেল। আচ্ছা, এই সেল এবং টিস্যু থেকে আমাদের প্রিভিয়াস 10 ইয়ার্সের যে কোশ্চেনগুলো আসে সেগুলো আমি শর্টে দিয়েছি, সেগুলো গিয়ে দেখতে পারো। এবং আমি চেষ্টা করব যাতে তোমরা শুধু পড়াটা নয়, কোশ্চেনটাকে কিভাবে লিখবে খাতায়, বা কিভাবে সাজাবে, বা কিভাবে মোটামুটি লিখলে ভালো হবে সেটা বলে দেওয়ার। আজকের টপিকটাই শুরু করছি সেল। এই কোশ্চেনটা 2 নম্বরের বহুবার এসেছে আমাদের 10 ইয়ার্স প্রিভিয়াস কোশ্চেনের ফার্স্ট ইয়ারে জিএনএমে। দেখো, আমরা সবাই মোটামুটি পড়ে এসেছি সেল কাকে বলে। আমরা সব সময় জানি সেল হচ্ছে বডির সবথেকে স্মলেস্ট ইউনিট। এবং কীরকম ইউনিট না, ফাংশনাল ইউনিট। আমরা কেন ফাংশনাল ইউনিট বলি সেলকে, স্মলেস্ট ফাংশনাল ইউনিট কেন বলি? কারণ তোমরা দেখবে পরপর যখন যাবে, বা আমরা পড়েছিও, যেমন আমরা পড়েছি ধরো ডাইজেস্টিভ সিস্টেম কিংবা ইউরিনারি সিস্টেম, সেই সিস্টেমগুলো কোনো না কোনোভাবে সেল থেকেই তৈরি। দেখবে তার মধ্যে যখন আমরা পড়ছি প্রত্যেকটায় কোনো না কোথাও আমরা যদি পিছন দিকে একটু পিছিয়ে আসি তাহলে দেখতে পারবে যে প্রত্যেকটা যে সিস্টেম তার মেন ফান্ডা বা মেন ভিত হচ্ছে সেল। এই জন্যই আমরা সেলকে কি বলে থাকি, স্মলেস্ট এবং ফাংশনাল ইউনিট বলে থাকি। ঠিক আছে, এবার দেখো সেল কাকে বলে এইটা নিয়েই আলোচনা করব। এবং আমি ভিডিওগুলোকে ছোট ছোট করেই দেব যাতে সমস্যা না হয়। যার যেটা ভালো লাগবে সেটা পড়তে পারো, কিংবা চেষ্টা করব যে যাতে সবাই লিখতে পারো, এখান থেকে নোটটা তুলে নিতে পারো বা নিজের মতো করেও নোট বানাতে পারো। দেখো, প্রথমে যখন আমি একটা সেল কাকে বলে লিখব তার একটা নিশ্চয়ই ইন্ট্রোডাকশান থাকবে, তারপর আমি ডেফিনেশনটা লিখব। হোয়াট ইজ সেল, সেল কাকে বলে এবং সেল সম্পর্কে তুমি কী বোঝো, দুটোর মধ্যে পার্থক্য থাকবে। ঠিক আছে, আমি শুধু এখানে হোয়াট ইজ সেল বলেই লিখেছি, মানে কোশ্চেনটা যেটা আমি রেডি করেছি তোমাদের জন্য সেটা হোয়াট ইজ সেল। সেল কাকে বলে এবং সেল সম্পর্কে কী জানার মধ্যে পার্থক্য থাকবে। যখন হোয়াট ইজ সেল বলবে তখন সেল কাকে বলেই লিখতে হবে। এবার তোমাকে যদি কোশ্চেন করে যে সেল সম্পর্কে কী বোঝো, তখন কিন্তু সেক্ষেত্রে তুমি সেলের ক্যারেক্টারিস্টিক্স, ফাংশান উইথ ডেফিনেশান তোমাকে লিখতে হবে। দেখো, যখন কোনো হোয়াট ইজ সেল যদি পড়ে পরীক্ষার খাতায় তাহলে কিভাবে লিখবে, সবার মতো, সব রকম স্টুডেন্টের মতো করেই বলে দেব। দেখো, এখানে লিখেই আমি রেখেছি, সেলস আর দ্য বডিজ স্মলেস্ট ফাংশনাল ইউনিট। এটা একটা ডেফিনেশানও হতে পারে, বোঝা গেল? যে এই যে জিনিসটা স্মলেস্ট ফাংশনাল ইউনিট, এটা যদি কেউ ইন্ট্রোডাকশানে না দিয়ে ডেফিনেশানেও লিখতে চায়, সে লিখতে পারে যে সেলস আর দ্য বডিজ স্মলেস্ট ফাংশনাল ইউনিট। সায়েন্টিস্ট রবার্ট হুক অ্যাকচুয়ালি স দ্য ডেড সেল, যেটাকেই আমরা সেল বলি। ঠিক আছে, প্রথমে হচ্ছে রবার্ট হুক সেল দেখেছিল, কিন্তু সেটা লিভিং সেল নয়, সেটা হচ্ছে ডেড সেল। সেটা দেখেছিল রবার্ট হুক। কিন্তু ডাচ সায়েন্টিস্ট অ্যান্টনি ভন লিউয়েনহুক, আমরা প্রত্যেকেই শুনেছি অ্যান্টনি ভন লিউয়েনহুকের কথা, ফার্স্ট অবজার্ভ করেছিলেন লিভিং সেলকে উইথ কমপ্লিট সেলুলার মেটেরিয়াল। যখন আমরা সেলের স্ট্রাকচার পড়বো দেখবো যে তার ভেতরে কী কী সেলুলার মেটেরিয়াল আছে, সেই সহ যিনি আবিষ্কার করেছিলেন বা যিনি অবজার্ভ করেছিলেন তিনি হলেন অ্যান্টনি ভন লিউয়েনহুক ইন 1674। তাহলে আমার যে ইন্ট্রোডাকশানটা হবে, বা তুমি যখন সেল কাকে বলে লিখছো তখন ইন্ট্রোডাকশানটা কেমন করে লিখবে, এরকমভাবে লিখতে পারো, বা তোমার যদি নিজে ইচ্ছা হয় বই থেকেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। মোটামুটি একটা ইন্ট্রোডাকশান যে খুব মানে খুব তথ্যপূর্ণ হতে হবে এমন কোনো কথা নেই, মোটামুটি একটা ইন্ট্রোডাকশান দেবে, ডেফিনেশানটা মেন। তাহলে আমরা ইন্ট্রোডাকশানে কী জানলাম, সেলস হচ্ছে বডির সবথেকে ছোট ফাংশনাল ইউনিট। প্রথম রবার্ট হুক প্রথমে সেল দেখেছিলেন, কিন্তু সেই সেলটা লিভিং সেল নয়, ডেড সেল। লিভিং সেল কে দেখেছিলেন, তিনি হলেন অ্যান্টনি ভন লিউয়েনহুক। প্রথম লিভিং সেল উইথ কমপ্লিট সেলুলার মেটেরিয়াল, যেটা আমরা পরে ডিসকাস করব যখন আমরা সেলের ডায়াগ্রাম পড়ব। প্রচুরবার এসেছে সেলের ডায়াগ্রাম, এবং কিভাবে খুব তাড়াতাড়ি, যে ভালো আঁকতে পারো খুবই ভালো, কিন্তু আমি যেটা দেখাবো যেটা খুব তাড়াতাড়ি সহজে আঁকা যায়, কারণ আমাদের। এবার যদি ডেফিনেশানে আসি, ডেফিনেশান এমনি নর্মাল যারা
যদি না মনে থাকে এমনি বডির স্মলেস্ট ফাংশনাল ইউনিট বলে লিখতে পারো। সেটা ছাড়া যারা লিখতে চাও বা লিখতে পারবে, দেখো প্রথম ডেফিনেশন হচ্ছে অ্যাকর্ডিং টু যা ব্র্যাকেট দ্য সেল ইজ বেসিক স্ট্রাকচারাল ইউনিট অফ লিভিং অর্গানিজম। প্রথমে নিশ্চয়ই সঙ্গে সঙ্গে কেউ বলে ফেলেনি যে ওটা ফাংশনাল ইউনিট। দেখো এই জন্য লেখা আছে সেল হচ্ছে একটা বেসিক স্ট্রাকচারাল ইউনিট। কার উপর ফোকাস করবে? এই সেল ইজের উপর ফোকাস না করলেও চলবে, সেটা নিজেরা লিখতে পারবে। মেন হচ্ছে বেসিক স্ট্রাকচারাল ইউনিট অফ লিভিং অর্গানিজম। তাহলে অ্যাকর্ডিং টু যা ব্র্যাকেট দ্য সেল ইজ বেসিক স্ট্রাকচারাল ইউনিট অফ লিভিং অর্গানিজম। অ্যাকর্ডিং টু লিউই অ্যান্ড সিকিভিটস, সেল কাকে বলে? দেখো সেল হচ্ছে একটা cell is a unit of biological activity that is surrounded by semi-permeable membrane capable of self-reproduction without the need of for any other living medium। দেখো কতগুলো জিনিস এখানে মেন পয়েন্ট। সেল কি? ইউনিট অফ বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি সারাউন্ডেড বাই semi-permeable membrane and capable of self-reproduction without the need for any other living organism। এই কথাটার মানে হচ্ছে যে সেল হচ্ছে এমন একটা ইউনিট যার মাধ্যমে কোনো বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে, এই জন্য বলা হচ্ছে যে ইউনিট অফ বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি, যেটা সেমি পারমেবল মেমব্রেন দ্বারা আবৃত। আমরা জানি যে সেলের দুটো মেমব্রেন আছে, আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেন। এবং সেমি পারমেবল কেন বলে? কারণ হচ্ছে যা কিছুই তুমি সেলকে দাও, সেলের মধ্যে সেটা ঢুকে যাবে না। দেখবে তুমি যা কিছুই দিলে, ধরো ক্যালসিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে সেলের মধ্যে, তাহলে সেগুলো কি সব সেলের ভিতর ঢুকে যায়? নিশ্চয়ই না। এই জন্যই বলা হচ্ছে সেমি পারমেবল বা সিলেক্টিভলি পারমেবলও বলতে পারো। অ্যান্ড ক্যাপাবল অফ সেলফ রিপ্রোডাকশন, মানে নিজেই রিপ্রোডিউস করতে পারে, অন্য কোনো লিভিং অর্গানিজমের দরকার পড়ে না। সেটা পরে দেখতে পাবে, যখন আমরা সেলের স্ট্রাকচার পড়ার পর মাইটোসিস পড়বো, সেল ডিভিশন পড়বো, তখনই বুঝতে পারবে সেলফ রিপ্রোডিউসেবল, মানে নিজে রিপ্রোডিউস করতে পারে। বোঝা গেল? অ্যাকর্ডিং টু ডি রবার্টিজ দ্য সেল ইজ এই যে এইটা হচ্ছে মেন বেসিক স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট অফ লিভিং থিংস। তাহলে কি হলো? কার বললাম? একটা হচ্ছে অ্যাকর্ডিং টু যা ব্র্যাকেট কি বলেছে, সেল ইজ এ বেসিক স্ট্রাকচারাল ইউনিট অফ লিভিং অর্গানিজম। অ্যাকর্ডিং টু লিউ অ্যান্ড সিকিভিটস, a cell is a unit of biological activity that is surrounded by semi-permeable membrane। আগেই বলেছি semi-permeable membrane মানে কি, and capable of self-reproduction without the need for any other living medium। And according to D. Robertis, the cell is basic structural functional unit of living things। যদি কিছু না লিখতে পারে তাহলে শুধু স্ট্রাকচারাল বা ফাংশনাল ইউনিট বললেই হবে। দেখো এবার যে জায়গাগুলো পড়লাম, সেই জায়গাগুলো হচ্ছে আমরা যতগুলো লিখেছি কারো না কারোর বক্তব্য। কিন্তু সেক্ষেত্রে এগুলো লেখার পরও একটা যদি নিজের মতো করে লেখো তাহলে খুবই ভালো হয়। তাছাড়া যদি এগুলো কিছু না লিখতে পারো, দেখো এই জায়গাটা থেকে কিভাবে সেল কাকে বলে লিখবে। দেখো তাহলে আমরা কি পড়লাম, এই তিনটা থেকেই আমরা লিখতে পারি। অর কি লিখতে পারি? ইগনোর দিস, দ্য সেল ইজ এ পড়লাম বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট হ্যাভিং, দেখো পুরোটা এই জায়গা থেকে লিখব, বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি দ্যাট ইজ সারাউন্ডেড বাই, কি লিখতে পারি? দ্যাট ইজ সারাউন্ডেড বাই সেমি পারমিয়েবল অর সিলেক্টিভলি, বললাম কেন সিলেক্টিভলি পারমিয়েবল বলে, কারণ কোনো সেল সব কিছু যখন সেলের মধ্যে প্রবেশ করছে সবাইকে ঢুকতে দেয় না, একটা নির্দিষ্ট সিলেক্ট হয় ওই মেমব্রেনের মধ্যে এবং তার মাধ্যমে সিলেক্টলি সেই সব আয়ন্সগুলো ঢোকে, এই জন্য এদেরকে সিলেক্টিভলি পারমিয়েবল বলা হয়। এটা পড়বো যখন আমরা ট্রান্সপোর্ট সিস্টেম পড়বো, তখন আরও ভালো করে বুঝবো যে সিলেক্টিভলি পারমিয়েবল কেন বলে। অ্যান্ড খুব ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে ক্যাপাবল অফ
সেলফ রিপ্রোডাকশন। তাহলে আমরা কি লিখলাম এখন পর্যন্ত? দেখো এই পুরোটা থেকে কি লিখলাম? দ্য সেল ইজ এ বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট হ্যাভিং বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি দ্যাট ইজ সারাউন্ডেড বাই সেমি পারমেবল আর সিলেক্টিভলি পারমেবল, এখানে একটা কথা লেখা হয়নি, সেটা হচ্ছে মেমব্রেন অ্যান্ড ক্যাপাবল অফ সেলফ রিপ্রোডাকশন উইদাউট এনি নিড অফ লিভিং অর্গানিজম। হয়ে গেল টোটাল। আচ্ছা এটা দেখে নাও একবার, বোধহয় একটু ভিডিওটা হয়ে গেছে। দেখো, দ্য সেল ইজ এ basic structural and functional unit having biological activity that is surrounded by semi-permeable or selectively permeable membrane and capable of self-reproduction without any need of living organism. এবার এটা পুরোটা লিখে ফেললে, এটা হচ্ছে টোটাল আমার সেলের ছকটা, ঠিক আছে? এবং এটা বাদ দিয়ে এবার তুমি কি লিখতে পারো? দেখো এইটা আমার টোটাল হয়ে গেল ডেফিনেশনটা। এবার এখানে একটা ছোট করে ছক দিয়ে দিতে পারো। সেলকে তাহলে আমরা কি বলি? বেসিক স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট বলি। আর কি বলি? যে এটাকে কি তাহলে স্ট্রাকচারাল ইউনিট আমি লিখতে পারি। সেল কি একটা স্ট্রাকচারাল ইউনিট। আর কি লিখতে পারি? একটা ফাংশনাল ইউনিট, ঠিক আছে? সেলফ রিপ্রোডিউসিবল লিখতে পারি তো এই কথাটা, সেলফ রিপ্রোডিউসিবল। আর কি লিখতে পারি? সেমি পারমিয়েবল, অথবা কি লিখতে পারি? সিলেক্টিভলি পারমিয়েবল। এটা তোমরা একটা শেষে ছক দিয়ে দিতে পারো। ক্লিয়ার হয়েছে? যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানিও। আজকে এতটাই। এরপরে যেটা পড়াবো সেটা হচ্ছে সেলের স্ট্রাকচার এবং কিভাবে তুমি খুব সহজে সেলের স্ট্রাকচার রাখতে পারবে। কারণ আমাদের নার্সিংয়ের ক্ষেত্রে টাইমটা সত্যিই খুব শর্টেজ হয় লেখার সময়, এবং তাড়াতাড়ি লিখতে হয় যাতে আমরা কভার করতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ। যেটা পড়ানো হলো এটা তার পুরো নোটটা, এটা স্ক্রিনশট নিয়ে তোমরা লিখে ফেলতে পারো।